আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার এই মাইকটা বাজাতে কেন ভুলে যাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম সাইদা, তারপর জান্নাতুল, রাহাত, ওমর ফারুক, অনেকেই সালাম দিছ, অনেকে নমস্কার দিছ। তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম টু তার মানে কি? সেকেন্ড টাইম দিচ্ছ এটা না? আচ্ছা, জান্নাতুল নাইমাল জিজ্ঞেস করছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওরপি লেখছে ছাগল নিয়ে পাগল না হয়ে ক্লাস করতে আই। ছাগল নিয়ে কেন পাগল হচ্ছে ব্যাপারটা শানে নজরুল বুঝতে পারলাম না। ওকে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, তো তোমাদেরকে আজকে শুরুতে যেটা আসলে বলবো সেটা হচ্ছে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? সেটা হচ্ছে বেগ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময়, দুইটা গ্রাফ, ঠিক আছে? এবং এটা আমি তোমাদেরকে যেটা ক্লাসের মধ্যে সলভ করে দেখাইছিলাম সেটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যদি গতি শুরু হয় তাহলে কি হবে, কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম কি বিস্তার থেকে শুরু হলে কীরকম হবে সেটা তোমরা বাসায় করে দেখার জন্য। তো অনেকেই তোমরা করছো হবে, আমাকে একজন মাত্র তোমরা হোমওয়ার্কটা পাঠাইছো। তো তারটা প্রথমে একটু মিস্টেক ছিল, তো আমি বলে দেওয়ার পরে সে কারেকশন করে আবার পাঠাইছে এবং আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। তো সবারটা যেহেতু আমি চেক করতে পারি নাই, বিকজ সবাই আমাকে পাঠাও নাই, এই কারণে আমি ভাবলাম ক্লাসের শুরুতে এই জিনিসটা একটু দেখাই দিই, তাহলে হয়তো বা তোমরা যারা বাসায় হোমওয়ার্ক করছো তারা নিজেরা চেক করে নিতে পারবা যে কারেক্ট হয়েছে কিনা। ওকে ওকে আচ্ছা, টাইপিং মিস্টেক ছিল। ওকে, এই যে মুস্তাফিজ চলে আসছে, মুস্তাফিজ আমাকে হোমওয়ার্ক পাঠাইছিল, ভেরি গুড। এটা হোমওয়ার্ক। জান্নাতুল নাইমা থিঙ্ক করতেছে HW কোনটা আবার, এটা তোমাদেরকে বাসায় ট্রাই করতে বলছিলাম। তো বাসায় যেটা ট্রাই করতে বলি, হোমে যেটা ট্রাই করতে বলি সেটাই তো হোমওয়ার্ক না? যাই হোক, ওকে, তো আসো এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি, তারপরে আমরা আজকের যে টপিক সেটা একটু শুরু করবো ইনশাআল্লাহ। তো বেগ বনাম সময় এটা বিস্তার থেকে আমরা শুরু করব। বিস্তার মানে হচ্ছে এই যে অ্যামপ্লিটিউড পজিশন থেকে আমরা আমাদের গতিটা শুরু করব। তাহলে বিষয়টা কিরকম হবে? আমরা জানি যদি বিস্তার থেকে শুরু করি তাহলে আমাদের যে ওমেগা টি প্লাস ডেল্টা থাকে সেই ডেল্টার ভ্যালুটা 0 হয় না, সেই ডেল্টার ভ্যালুটা হয় π/2। তো π/2 যদি আমরা সাইন π/2 প্লাস সামথিং যদি থাকে সেটা কস হয়ে যায়। এগুলো কতদিনে আসলে এক্সপ্লেন করা হয়েছে, সো আজকে আর এত ডিটেলসে বলবো না। তো আমরা বেগ চাই, ভ্যালোসিটি, তাহলে সরণকে ডিফারেন্সিয়েট করলে এই যে ইকুয়েশনটা পাই এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। আবার ত্বরণ যদি চাই তাহলে বেগকে আবার যদি ডিফারেন্সিয়েট করি, মিন্স সরণকে যদি ডাবল ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাবো, যেটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন এটা। তো এই দুইটা ইকুয়েশন, কোন দুইটা ইকুয়েশন? এই যে ভি আর এ, এটার যে দুইটা ইকুয়েশন আছে এই দুইটা ইকুয়েশন ফলো করে আমরা জানি আমাদেরকে কি বানাইতে হবে, আমাদেরকে টেবিল বানাইতে হবে, যে টেবিলটা আমি অলরেডি এখানে বানাই রাখছি। ওকে, তো আমরা টাইম কি কি নেই সেটা তোমরা অলরেডি জানো, 0, T/4, T/2, 3T/4 এবং টি। ঠিক আছে, এই টাইমগুলোর জন্য আমরা এই যে বেগ আর ত্বরণ এইগুলোর ভ্যালু বের করে সেগুলো গ্রাফের মধ্যে আমরা প্লট করব। ঠিক আছে, তো তাহলে টাইম যখন 0 তখন এই ভ্যালোসিটিটা 0। এটা ফার্স্ট আমরা যদি ফিগারেটিভলি বুঝি তাহলে এদিকে একটু দেখো যে আমরা বিস্তার থেকে শুরু করব। আমরা জানি এই যে এই বস্তুটাকে যখন আমি বিস্তার পজিশনে নিয়ে যাব, এখন আমি ছেড়ে দিই নেই, এটা যখন ছাড়বো, যখন শুরু হবে তখন কিন্তু বেগ 0 থেকে শুরু হবে। তার মানে টাইম যখন 0 তখন কিন্তু বেগ 0 হওয়ার কথা যদি আমরা বিস্তার থেকে শুরু করি। সেটা কি আমরা ইকুয়েশনের থেকে পাই? হ্যাঁ, আমরা সেটা ইকুয়েশন থেকে পাই। কিভাবে? খেয়াল করো, বেগের সমীকরণ যেটা, এখানে টি এর ভ্যালুটা যদি তুমি 0 বসাও তাহলে ওমেগা ইন্টু 0 ইট উইল বিকাম 0, এবং সাইন 0-র ভ্যালু কত? 0। তো সাইন 0-র ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে 0-র সাথে যেটাই মাল্টিপ্লাই হোক না কেন আলটিমেটলি সেটা 0 হয়ে যাবে। তো এই কারণে আমাদের এটা ভিটা 0। তো একই সাথে আমরা খেয়াল করি যে কেন ত্বরণ এখানে সর্বোচ্চ হবে। যদি তোমাদের মনে থাকে আমরা অলরেডি পড়ছিলাম যে ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু দিকটা শুধু বিপরীত, তাই না? আমরা এরকম একটা বিষয় গত কয়েক ক্লাসে দেখছি যে এ ইজ প্রপোর্শনাল টু -x, তার মানে ত্বরণ সরণের সমানুপাতিক। ওই মাইনাসটা কি ইন্ডিকেট করে? এটা বিপরীত দিকে, তার মানে সরণ যেদিকে ত্বরণ তার উল্টা দিকে হয়। তো মাইনাসটা শুধুমাত্র ডিরেকশনের জন্য। ওকে, তো
যদি মাইনাসটাকে আমরা আপাতত ইগনোর করে শুধুমাত্র ম্যাগনিটিউডের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে এক্স যদি বাড়ে তাহলে এও বাড়বে, এবং এক্স যেখানে ম্যাক্সিমাম হবে এও সেখানে ম্যাক্সিমাম হবে। মানে সরণ যেখানে সর্বোচ্চ সেখানে ত্বরণও সর্বোচ্চ। তো তাহলে সরণটা সর্বোচ্চ কোথায় হয়? এটা এটা সরণের সর্বোচ্চ মান, তাহলে এখানে সর্বোচ্চ ত্বরণ হওয়ার কথা, এবং সেটাই আমাদের হয়, তাই না? সর্বোচ্চ ত্বরণ ওমেগা স্কোয়ারে। তোমাদের যদি মনে থাকে আমরা এই ইকুয়েশনটা ডেভেলপ করছিলাম যে এ ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ। তো তোমরা বলতে পারো স্যার এখানে তো মাইনাস আছে, তো মাইনাসটা শুধু ডাইরেকশন বোঝায়। ম্যাক্সিমাম ভ্যালু ওমেগা স্কোয়ারে সেটা এদিকে ত্বরণের জন্য পজিটিভ আর ওইদিকে ত্বরণের জন্য নেগেটিভ, সো ডাইরেকশন বোঝায় শুধু। আচ্ছা, তো এইখান থেকে জিনিসটা আসে কিনা আমরা দেখি তো, যে আমরা টি ইকুয়াল টু 0 বসাইলে মাইনাস ওমেগা স্কোয়ারে এটা কি পাই? হ্যাঁ, এটা আমরা এখান থেকে পাবো। কীভাবে? এই যে টি এর ভ্যালুটা যদি তুমি 0 বসাও, এটা 0 হয়ে যাবে। 0 ইন্টু ওমেগা ইজ 0। কস 0-র ভ্যালু কত? কস 0-র ভ্যালু হচ্ছে 1। তো 1 যদি এখানে বসাও, 1 ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ারে ইজ ওমেগা স্কোয়ারে, মাইনাস ওমেগা স্কোয়ারে, তো সেটা আমরা এখানে বসাইলাম। তো এই যে ক্যালকুলেশনগুলো তোমরা বাকিগুলো তোমরা অলরেডি অনেকবার দেখছো, ঠিক আছে? যে আমরা কি করি, ওমেগার বদলে 2π/t বসাবো, এবং এই ছোট টি এর জায়গায় এই টি এর ভ্যালুগুলো যদি বসাইতে থাকি, তাহলে ভি আর এ এই ভ্যালুগুলো আমরা পর্যায়ক্রমে পাইতে থাকবো, ঠিক আছে? তো এরপরে আমরা যদি এই পয়েন্টগুলোকে এখন গ্রাফের মধ্যে বসাই, তাহলে কি এরকম হবে? খেয়াল করো, যখন t ইকুয়াল টু 0 v ইকুয়াল টু 0, তার মানে শুরুটা হবে আমাদের অরিজিন। এটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, গতি বা বেগ বনাম সময় গ্রাফ। তো এখানে প্রথমটা হবে 0 থেকে, তারপরে t/4 এর জন্য আসলাম t/4 এ আমার এটা কত হবে? মাইনাস ওমেগা এ। তো মাইনাস ওমেগা এ যদি হয়, তাহলে আমরা জানি এই যে মাইনাস ওমেগা এটা এখানে, তাহলে t/4 থেকে আমরা কোথায়? নিচের দিকে চলে যাব, মাইনাস ওমেগা এ। তারপরে দেখা যাচ্ছে t/2-তে যখন আবার 0 হয়ে যায়, তাহলে t/2-তে আবার এটা 0-তে এসে যাবে, তাহলে আমাদের থার্ড পয়েন্ট হবে এটা। দেন 3t/4 যখন, তখন ওমেগা এ হয়ে যায়। তো 3t/4 এটার জন্য ওমেগা এতে যদি আমরা একটা পয়েন্ট প্লট করি, তাহলে এটা এরকম। অ্যান্ড দেন টি যখন একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে, তখন আবার কি হবে? 0 হয়ে যাবে, তার মানে আবার এখানে আসবে। তো তা এখন যদি আমি গ্রাফটা কমপ্লিট করি, তাহলে আমার গ্রাফটা দেখতে এরকম দেখা যাবে। তো এটা হবে আমাদের বেগ বনাম সময় গ্রাফ, যখন আমরা বিস্তার থেকে শুরু করব। তো এবার আসো, এটা হচ্ছে ত্বরণ বনাম সময় গ্রাফ। ত্বরণ বনাম সময় গ্রাফে আমরা এই ভ্যালুগুলো পুট করবো, তাই না? টি ইকুয়াল টু 0-র জন্য মাইনাস ওমেগা স্কোয়ারে, তাহলে টি ইকুয়াল টু যখন 0 তখন মাইনাস ওমেগা স্কোয়ারে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। দেন সেকেন্ড t/4-এ 0, তো t/4-এ আমরা 0-তে এসে গেলাম। দেন t/2-তে প্লাস ওমেগা স্কোয়ারে, তো t/2-তে প্লাস ওমেগা স্কোয়ারে আমরা এখানে চলে আসব। দেন 3t/4-এ আবার 0, আবার 0-তে নেমে যাব, অ্যান্ড দেন টিতে আবার মাইনাস ওমেগা স্কোয়ার এতে চলে যাব। ওকে, তো এইগুলো যদি আমরা এখন কমপ্লিট করি, দেন দ্য গ্রাফ উইল লুক লাইক দিস। তো যাদের গ্রাফগুলো এরকম আসছে, তারা একভাবে একটা টিক মার্ক দিতে পারে। ওকে, আচ্ছা, কয় পেজ খালি রাখতে হবে? এখন আসলে বোর্ডে যা দেখতেছো সেগুলাই শুধুমাত্র আমরা ডিসকাস করতেছি। সো কত পেজ এটার জন্য তোমার লাগবে সেটা তুমি বুঝে নাও। ওকে, আচ্ছা, ওকে, যাই হোক। তো এরপরে এবার আমরা কন্টিনিউ করি। তো এটা নিয়ে আর কোনো সন্দেহ আছে কারো? আমি বেগ বনাম সময় এবং ত্বরণ বনাম সময়, এটা আগে সাম্যাবস্থান থেকে শুরু হলে কীরকম হবে সেটা দেখছি, এবং বিস্তার থেকে শুরু হলে কী হবে সেটা আজকে আমরা দেখলাম। এখানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, উর্মি লেখছে স্যার আরেকবার বুঝান। আচ্ছা, ঠিক আছে, তো আরেকবার যদি শুরু করি, বিষয়টা আসলে পুরাটাই, যাই হোক, আচ্ছা, ওকে, অসুবিধা নেই। যেহেতু বলছে আরেকবার, একটু আমি যতটুকু তাড়াতাড়ি বলা যায় বলি, কারণ আমাদেরকে আসলে পরবর্তী টপিকগুলোতেও তো যাইতে হবে না। তো আমরা বিস্তার থেকে শুরু করলে এটা হচ্ছে সরণের সমীকরণ, যেটাকে আবার এই যে আমরা সাইন π/2 প্লাস ওমেগাকে আমরা কস ওমেগা টি লিখতে পারি। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কি? বেগের সমীকরণ। এবং বেগের সমীকরণকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ত্বরণের সমীকরণ। তো এই দুইটা সমীকরণের উপর বেস করে আমরা একটা টেবিল বানাইছি এখানে।
ঠিক আছে। টি এর যে ভ্যালুগুলো সেগুলো তোমরা আগে থেকেই জানো, আমরা টি এর সবসময় এই ভ্যালুগুলো নিই। তো টি এর ভ্যালুগুলো এখানে জাস্ট আমরা রিপ্লেস করছি। এই যে দেখো টি এর বদলে 0 যদি বসাই তাহলে এখানে ভি এর ভ্যালুটা কত আসে সেটা এখানে বসাবো। আবার টি এর ভ্যালুটা 0 যদি আমি ত্বরণের সমীকরণে বসাই, এখানে বসাই 0, তাহলে আমি এ এর ভ্যালু কত পাবো সেটা আমি এখানে বসাইলাম। ঠিক একইভাবে টি/4, টি/2, 3t/4 টি এই ভ্যালুগুলোকেও যদি আমরা এখানে সিরিয়ালি গ্র্যাজুয়ালি কী করি রিপ্লেস করি, তাহলে আমরা এই ভ্যালুগুলো পাবো। ঠিক আছে। তো এই ভ্যালুগুলোকে নিয়ে আমি যদি এখন গ্রাফ ড্র করতে চাই তাহলে খেয়াল করো, এটা বেগ বনাম সময় গ্রাফ ফার্স্টে। তো 0,0 প্রথম পয়েন্ট হচ্ছে 0,0, দেন পরে টি/4 এর জন্য -ω/a, টি/4 এর জন্য -ω/a। ঠিক আছে। এখানে তোমরা ভাবতে পারো যে কেন আসলে ω/a আর -ω/a দিলাম, কারণ বেগের সর্বোচ্চ মানই হচ্ছে ω/a। একবার একদিকে হবে ω/a, আরেকবার অন্য দিকে হবে। মাইনাসটা কিন্তু জাস্ট নিচের দিকে বোঝায়, আর কিছু না। ঠিক আছে। তো এই কারণে এটা লিমিট। আবার দেখা যায় ত্বরণ ভার্সেস সময় গ্রাফের মধ্যে আমি ω² আর -ω² দিছি। কেন? বিকজ ত্বরণের সর্বোচ্চ মান আমরা পাই ω², এটার উপরে আর পাই না। তো এটার উপরে আর কোনো কিছু আমার লাগবে না, বা -ω² এর নিচে কিছু লাগবে না। ওকে। তো তাইলে এই পয়েন্টগুলোকে যদি আমরা প্লট করে এইভাবে কানেক্ট করলে এটা আসে আমাদের বেগ বনাম সময় গ্রাফ। আর ত্বরণের এই ভ্যালুগুলোকে যদি আমরা এখানে প্লট করি তাইলে এটা আসে আমাদের ত্বরণ বনাম সময় গ্রাফ। ঠিক আছে। ওকে। আজকে এই জিনিসটা আমি খুব ডিটেলসে পড়াচ্ছি না, কারণ হচ্ছে এই জিনিসটা অলরেডি আসলে ক্যালকুলেশনগুলো দেখাইতে দেখাইতে আমার মনে হয় তোমাদের চোখ দিয়ে রক্ত বের হওয়ার অবস্থা হয়ে গেছে। ঠিক আছে। বারবার শুনছো যে মানে কিভাবে ওমেগার জায়গায় 2π/t বসাবা, এই টি এর জায়গায় একবার t/4 বসাইতে হবে, আবার t/2 বসাইতে হবে। তো ক্যালকুলেশনগুলো অনেকবার করে দেখানো হয়েছে। ঠিক আছে। তো আশা করি এখন এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝছি। ওকে, ফাইন। সো লেট আস মুভ অন। আচ্ছা, গতদিন আমরা সরল সঞ্চিত স্পন্দন গতিসম্পন্ন কণার শক্তি নিয়ে স্টাডি করছিলাম, তাই না? শক্তি নিয়ে। আচ্ছা, এটা ওকে। তো গতকালকে যেটা স্টাডি করছিলাম সেটা হচ্ছে একটা সরল সঞ্চিত স্পন্দন গতিসম্পন্ন কণাতে আমাদের কি কি শক্তি থাকে। থাকে বিভব শক্তি এবং থাকে গতিশক্তি। এবং এই বিভব শক্তি এবং গতিশক্তির সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে বুঝছিলাম। মনে আছে তোমাদের? আশা করি যারা ক্লাস করছো তারা মনে আছে, আর যারা রেকর্ডেড ক্লাস দেখে নিছো তারাও জিনিসটা হয়তো বা এখন বুঝতে পারবা। আচ্ছা, তো এর সাথে সাথে আমরা দেখছিলাম যে মোট শক্তিটাও যে সবসময় কনস্ট্যান্ট থাকে, যেটা আমরা গ্রেড 9 থেকে পড়ে আসি যে শক্তি কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, কিন্তু মোট শক্তি সবসময় কি থাকে? ধ্রুবক থাকে। তো সেই জিনিসটা আমরা দেখছিলাম যে গ্রাফের থেকে ক্লিয়ারলি দেখা গেছে যে টোটাল যে এনার্জিটা এটা কখনো বাড়তেছে না, আবার কখনো কি হচ্ছে না, কমও হচ্ছে না। ওকে। তো ওই টপিকটার উপরে কারো কি কোনো সমস্যা আছে? একটু জলদি আমাকে জানাও যে ওইটার উপরে কোনো সমস্যা আছে কিনা। কারো ডাউট থাকলে প্লিজ একটু জলদি বলো। আচ্ছা, সবাই লিখছেন না স্যার, নো স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে। তো গতদিন আমরা দেখছিলাম যে বিভব শক্তি বনাম সময় আর গতিশক্তি বনাম সময়। এখন আজকে আমরা যেটা দেখব, সরণের সাথে এটা কিরকম ভাবে পরিবর্তিত হয়। সরণ এক্স এর ভ্যালুর সাথে আমাদের এই যে বিভব শক্তি আর গতিশক্তি যেটা, সেটা কিভাবে আসলে চেঞ্জ হয়। তো সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব আজকে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাবো হচ্ছে সরণ, যেটাকে আমরা এখানে এক্স দিয়ে এক্সপ্রেস করতেছি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে আমার একবার বসাবো বিভব শক্তি। প্রথমে বিভব শক্তির জন্য দেখাই। তো এক্স ইকুয়াল টু আমাদের এখানে কি কি ভ্যালু হইতে পারে। এক্স এর ভ্যালু আমরা সবসময় কি পাই? মাঝখানে যেটা পাই সেটা এক্স ইকুয়াল টু 0, যেটা কিনা এখানেই এক্স এর ভ্যালু 0। দেন এক্স এর ভ্যালু আবার পজিটিভ দিকে পাই সর্বোচ্চ এ পর্যন্ত, তো আমরা এ পর্যন্ত নিলাম। আবার উল্টা দিকে আমরা কি পাই? মাইনাস এ।
তো 3টা পয়েন্টের জন্য আমরা যদি এই বিভব শক্তিটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। তো এখন তোমাদের মনে আছে কিনা যে বিভব শক্তির যে ইকুয়েশনগুলো আমরা ডেভেলপ করছিলাম সেটা কিরকম ছিল? এই যে ইপি ইকুয়াল টু আমরা পাইছিলাম হাফ কে এক্স স্কোয়ার, এটা ছিল আমাদের বিভব শক্তির সমীকরণ। তো এখানে এক্স এর ভ্যালুটা যদি আমরা মাইনাসে, মনে করো আমরা এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, প্রথমে মাইনাসে বসাবো, তারপর 0 বসাবো, তারপর এ বসাবো। তো মাইনাস এটা যদি বসাই হাফ কে মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা কি হবে হাফ কে, তোমরা জানো যে মাইনাস কে স্কোয়ার করলে মাইনাসটা আসলে থাকে না। কেন থাকে না? মাইনাস এ ইন্টু মাইনাস এ, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এ ইন্টু এ এটা হয়ে যায় এ স্কোয়ার। তো তার মানে আমরা যদি এখানে একটা দাগ কাটি যেটা কিনা হাফ কে স্কোয়ার ভ্যালু, তাহলে এখানে আমাদের মাইনাস এতে আসবে কত, এটা এখানে এরকম একটা পয়েন্ট আসবে। ওকে, দেন এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এক্স এর ভ্যালু এখানে 0 বসাইলে তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো এটা 0 স্কোয়ার মানে 0, 0 সাথে যেটাই মাল্টিপ্লাই করো না কেন আলটিমেটলি এখানে হয়ে যাবে 0। তার মানে আমাদের নেক্সট পয়েন্ট হবে এখানেই, যখন সরণ শূন্য তখন বিভব শক্তিও শূন্য। আমরা কিন্তু এই জিনিসগুলো ফিগারেটিভলি একটু পরে দেখব, ঠিক আছে। দেন সরণ যখন তোমার এ এর ইকুয়াল হয়, সরণের ভ্যালু যখন এ হবে তখন এটা যদি এখানে আমরা বসাই তাহলে আবার আমরা কি পাবো, আবার আমরা পাবো হাফ কে এ স্কোয়ার। তো তাইলে এই পয়েন্টের জন্য আবার আমরা এতটুকু বরাবর উঠে যাব। তো তাহলে আমাদের গ্রাফটা আসলে যেরকম হবে এটা দেখতে এরকম একটা গ্রাফ হবে, ঠিক আছে। আমরা কোথা থেকে শুরু করব, এই যে যদি বিস্তার অবস্থান থেকে শুরু করি তাহলে দেখো এখানে আমাদের বিভব শক্তি সর্বোচ্চ থাকে, এবং যখন এটা এদিকে নিচে নামতে থাকে তখন বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তর হতে থাকে, যে কারণে বিভব শক্তিটা কি হয়, কমতে থাকবে কমতে থাকবে, এবং সাম্যাবস্থানে যখন আসবে তখন বিভব শক্তিটা একদম শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার যখন সাম্যাবস্থান ক্রস করে আবার একটা সরণ হবে, ঠিক আছে, সাম্যাবস্থান থেকে যখন আবার একটা সরণ হবে তখন আবার বিভব শক্তিটা বাড়তে থাকবে, বিষয়টা এরকম। তো এখন বিভব শক্তির পরে আমরা যদি এবার গতিশক্তি বসাই, একই গ্রাফের মধ্যে আমরা গতিশক্তিটা বসাবো যাতে আমরা কম্পারিজন মানে একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি যে আসলে কখন কোনটা বাড়তেছে, কোন পজিশনে কোনটা কতটুকু সেটা আমরা বুঝতে পারি। তো গতিশক্তির যে ইকুয়েশনটা ছিল সেটা কিরকম ছিল? ইকুয়েশনটা ছিল মনে করো এই যে ই কে ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন ছিল আমাদের গতিশক্তির জন্য। তো আমরা প্রথমে গতিশক্তিতে এই যে মাইনাস এ পয়েন্টের জন্য যদি বের করি তাহলে মাইনাস এটা এখানে বসাও, হাফ কে এ স্কোয়ার মাইনাস মাইনাস এ হোল স্কোয়ার, তাইলে হাফ কে এখানে হবে কি এ স্কোয়ার, এই মাইনাসটা তো স্কোয়ারের জন্য চলেই যাবে, তো মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ 0, তার মানে হাফ কে ইন্টু 0 ইট উইল বি ইকুয়াল টু 0। তার মানে মাইনাস এ পজিশনের জন্য আমার কি হবে, গতিশক্তিটা 0 হবে, এটা কিন্তু ট্রু। এই যে দেখো মাইনাস এ পজিশন এক্স ইকুয়াল টু মাইনাস এ, যখন তখন গতি শূন্য, বেগ শূন্য। বেগ যদি না থাকে তার মানে বস্তুটা মুভ করতেছে না, তাই না? কোনো বস্তুর বেগ যদি শূন্য হয় তার মানে কি, তার গতিশক্তিও শূন্য, তাহলে গতিশক্তি আমরা শূন্য। ঠিক একইভাবে আমি এই ইকুয়েশনটার মধ্যে এক্স ইকুয়াল টু এ পজিশনের জন্য কি হবে সেটাও তোমাদেরকে একবারে বলে দিই। সেখানেও দেখা যাচ্ছে ভেলোসিটি 0 হয়ে যায়। তো ইফ দ্য ভেলোসিটি ইজ 0 দেন দ্য কাইনেটিক এনার্জি উইল অলসো বি 0, ঠিক আছে। তো তার মানে তখন আমাদের ক্যালকুলেশনটা শুধুমাত্র এখানে এক্স ইকুয়াল টু এ, তো মাইনাস এর জায়গায় শুধু এ বসাইলে বাকি ক্যালকুলেশনটা ফুল সেম থাকবে। তার মানে ওই এক্স ইকুয়াল টু এ পজিশনের জন্য আমি আবার 0-তে আসবো। তো মাইনাস এতেও আমার কাইনেটিক এনার্জি 0, প্লাস এতেও আমার কাইনেটিক এনার্জি 0, মাঝখানে যে আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ক্রস করব তখন কি হওয়ার কথা, এটার দিকে তাকাই আমরা একটু গেস করি। তো যেহেতু আমাদের গতিশক্তিটা বেগের উপর নির্ভরশীল, তো বেগ যখন শূন্য গতিশক্তি শূন্য আমরা দেখলাম, বেগ যখন ম্যাক্সিমাম তখন আমাদের গতিশক্তিটাও ম্যাক্সিমাম হওয়া দরকার, এবং সেটাই আমরা এখানে দেখব যে এখান থেকে গতিশক্তিটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে, দেন ওখান থেকে কমতে কমতে আবার 0 হবে। তো এই এক্স ইকুয়াল টু 0 পজিশনের জন্য আমার এই গতিশক্তিটা কত আসে দেখি, দেখো তো। এক্স ইকুয়াল টু 0 যদি আমরা বসাইলাম, এ স্কোয়ার থেকে অ্যাকচুয়ালি এখানে 0ই মাইনাস করতে হবে। এ স্কোয়ার থেকে 0 মাইনাস করা অ্যাকচুয়ালি কোনো কিছু মাইনাস না করার মতোই, তো এ স্কোয়ারটা থেকে যাবে। তো আমাদের এখানে হবে কি হাফ কে এ স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস এ পজিশানে এটা থাকবে 0,
প্লাস এই পজিশনেও 0, মাঝখানের যে পয়েন্টটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেখানে গতিশক্তিটা সর্বোচ্চ হবে। এটা আসলে একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখানো দরকার ছিল আমার, দাঁড়াও আমি একটু ব্লু মার্কার দিয়ে এটা দেখাই। যদিও তোমাদের আসলে ফোনের রেজুলেশন অনুযায়ী এটা ব্লু দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গতিশক্তি আর এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তো এখানে আমরা কি দেখতে পাই, বিভব শক্তি যখন কমতে থাকে গতিশক্তি বাড়তে থাকে। তো এখানে এই পয়েন্টের ব্যাপারে আমি একটু ডিসকাস করতে চাই। এই পয়েন্টের ব্যাপারে আমরা কিছু একটা বলতে পারি, সেটা হচ্ছে এই পয়েন্টে গতিশক্তি এবং বিভব শক্তি দুটোটা ইকুয়াল হয়ে যায়। খেয়াল করো তো, এই যে শক্তি ওয়াই এর যে ভ্যালুটা সেটা কিন্তু এই পয়েন্টের জন্য দুটোটার জন্যই সেম। সো এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে গতিশক্তি বিভব শক্তির ইকুয়াল হয়ে যায়। এরকম পয়েন্ট আরও একটা পাওয়া যায়, সেটা কোথায়, এই যে এখানেও এই পয়েন্টটা, এখানে গতিশক্তি এবং বিভব শক্তিটা কি হবে, একটা আরেকটার সাথে কোইনসাইড করে, তার মানে দুটোটা ইকুয়াল হবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই টপিকের ব্যাপারে মোটামুটি ডিসকাস করা আমার শেষ। এখন তোমরা একটু জানাও যে তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, যথারীতি ব্লার কাহিনী আবার শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আমার এখানে আসলে আমি দেখতেছি যে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যদি পরে তোমরা ভিডিওটা রিপ্লে করো, ইনশাআল্লাহ তোমরা এটা ক্লিয়ার দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এবার আসো, আমাদের যে টপিকটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে সরল দোলকের গতি এবং দোলনকালের রাশিমালা। আচ্ছা, সরল দোলকের গতি ও দোলনকালের রাশিমালা। তো এখানে সরল দোলকের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের, কিছু টার্মস আমাদেরকে জানতে হবে, যেগুলো হচ্ছে এই যে বস্তুটা যেটাকে আমরা ঝুলাই, সেই বস্তুটাকে আমরা বলি বব। বাংলায়ও বব, ইংলিশেও বব। ওকে, যে পয়েন্ট থেকে আমরা ঝুলিয়ে দিই সেটাকে বলা হয় পয়েন্ট অফ সাসপেনশন। পয়েন্ট অফ সাসপেনশন, যেখান থেকে সাসপেন্ড করা হয় মানে ঝুলিয়ে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, বাংলায় এটাকে আসলে কি বলে আমার মনে নেই, খুব সম্ভবত ঝুলন বিন্দু বলে। ঠিক আছে, তো তোমরা সেটা একটু দেখে নিবা। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে স্পেশালি, সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য, এই কার্যকরী দৈর্ঘ্যটাকে ক্যাপিটাল এল দিয়ে এক্সপ্রেস করা হয়। কি দিয়ে এক্সপ্রেস করা হয়? ক্যাপিটাল এল দিয়ে। এই ক্যাপিটাল এলটা হচ্ছে দুইটা জিনিসের সামেশন, ছোট এল আর ছোট আর। তো এখন আমাদের জানতে হবে এই ছোট এলটা কি এবং ছোট আরটা কি। এই যে আমরা যে সুতাটার সাহায্যে এটাকে ঝুলিয়ে দিলাম, সেটার যে দৈর্ঘ্য সেটাকে ছোট এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর যে ববটা আমরা নিছি, জেনারেলি আমরা সবসময় যে বস্তুটাকে ঝুলাই সেটাকে একটা স্ফেরিক্যাল অবজেক্ট ধরা হয়। বাংলা এটাকে কি বলবো, গোলাকার বস্তু। ঠিক আছে, গোলাকার একটা বলের মতো বস্তু ধরা হয়। তো যেহেতু গোলাকার বস্তু, তাহলে এটা কি থাকবে, একটা রেডিয়াস থাকবে, মানে ব্যাসার্ধ থাকবে। সো সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। এখান থেকে যদি আমি দেখাই তাহলে এটা হবে আমাদের আর। তো এই ঝুলন বিন্দু থেকে সেন্টার পর্যন্ত আমরা যে অবজেক্টটা নিলাম সেটার কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করব? আমরা সুতাটার দৈর্ঘ্য নিব এবং ব্যাসার্ধ নিব, দুটোটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো আমাদের কার্যকরী দৈর্ঘ্য।
ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সময় অনেক সময় কাজে লাগতে পারে। তো কার্যকরী দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? আমরা সুতার দৈর্ঘ্য, যে সুতার সাহায্যে আমরা ঝুলিয়ে দিব সেই সুতার দৈর্ঘ্য এবং যে ববটাকে আমরা ঝুলাবো সেই ববটার যে রেডিয়াস বা ব্যাসার্ধ, এই দুইটাকে যদি আমি অ্যাড করি তাহলে পাবো আমি কার্যকরী দৈর্ঘ্য। এটাকে ডেফিনেশন হিসেবে যদি আমাদেরকে লিখতে বলে তাহলে আমরা এভাবে লিখতে পারি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অফ সাসপেনশন অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য বব। দেখো তো, পয়েন্ট অফ সাসপেনশন থেকে তুমি সেন্টার অফ দ্য বব পর্যন্ত যাইতে হইলে তোমাকে পুরো সুতার দৈর্ঘ্য নিতে হবে এবং রেডিয়াসটাও কি করতে হবে? অ্যাড করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে কি সাউন্ড কম শোনা যাচ্ছে? না, সাউন্ড তো তানজিনা সুলতানা লেখছেন না, ও শুনতে পাচ্ছে। আচ্ছা, ঝুলন বিন্দু, তানজিনা সুলতানা লেখছে ঝুলন বিন্দু, রাইট। এটা পয়েন্ট অফ সাসপেনশন, বাংলা এটাকে ঝুলন বিন্দু বলে। আচ্ছা, কেন জানি না আমি খুব কম সাউন্ড শুনতেছি। আমি মাইকটাকে আরেকটু উপরে ফিক্স করব। উপরে ফিক্স করতে গেলে দাড়ির সাথে লেগে যায়। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, আর আমি আরেকটু জোরে কথা বলার চেষ্টা করতেছি তোমাদের জন্য। দেখো এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। শাহ কবির, একটু জানাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা। তো এখন সরল দোলকের জন্য দোলনকালের রাশিমালা, মানে দোলনকাল বলতে এখানে পর্যায়কাল যেটাকে বোঝাচ্ছে। তো এই পর্যায়কালটার একটা ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। সেটার জন্য একটা জিনিস আমাদের আগে জানা লাগবে, সেই জিনিসটা তোমরা হয়তো আগেও স্টাডি করে আসছো, বাট এখন আমি আরেকবার একটু বলি, ঠিক আছে? সেটা হচ্ছে, যদি থিটা 4 ডিগ্রি থেকে ছোট হয়, এই কন্ডিশনটা যদি মেনটেন করি আমরা, তাহলে একটা জিনিস আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা রেডিয়ান। খেয়াল করো, এখানে যে থিটাটা আছে না, এটা কিন্তু ডিগ্রিতে। তো সাইন থিটা, এখানে থিটাটা ডিগ্রিতে, এটাকে যদি রেডিয়ানে কনভার্ট করো তাহলে এটা আমরা লিখতে পারি। অনেকেই হয়তো বা এটার প্রুফ জানতে চাইতে পারো যে স্যার এটার প্রুফটা কি। খেয়াল করো, 4 ডিগ্রি থেকে ছোট যে কোনো একটা অ্যাঙ্গেল যদি আমরা নিই, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা 4 ডিগ্রির ইকুয়াল হইলেও অসুবিধা নেই, ঠিক আছে? তো 4 ডিগ্রি থেকে ছোট যে কোনো একটা অ্যাঙ্গেল মনে করো আমরা নিলাম, সেটা নিলাম সাইন 3 ডিগ্রি, ঠিক আছে? এই সাইন 3 ডিগ্রির ভ্যালুটা ক্যালকুলেটর থেকে মনে করো আমরা বের করি। আমি এটার প্রুফটা দেখাচ্ছি, অনেকে এটা মানতে চাও না। আমি স্টুডেন্টদের মধ্যে দেখছি যে স্যার কেন, এটা কিভাবে সম্ভব? তো আমি দেখাই কিভাবে সম্ভব। সাইন 3, এটার ভ্যালু হচ্ছে 0.1411, 0.14112, বাকিগুলো আর লিখলাম না, ঠিক আছে? এখন বললাম কি, যে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে ঠিক সেম ভ্যালুটা আমার পাইতে হবে। তো রেডিয়ানে কনভার্ট করার জন্য যে ইকুয়েশনটা আমরা ইউজ করি সেটা কিরকম? d/180 ইজ ইকুয়াল টু r/পাই, তাই না? তো তাইলে এখানে ডি মানে ডিগ্রি, আমরা ডিগ্রির ভ্যালুটা জানি, সো ডি এর বদলে আমরা বসাবো 3, আর আর এর ভ্যালু যেটা সেটাই হচ্ছে এখানে থিটা, তাই না? রেডিয়ানে ভ্যালু থিটা রেডিয়ান। তো তাইলে দেখি এখানে থিটার ভ্যালুটা কত আসে, সেটা আসতেছে 3 পাই ডিভাইডেড বাই 180। তো দেখো এটা ক্যালকুলেটারে করো তো দেখি, পাইটা ক্রস মাল্টিপ্লাই করলে 3 পাই বাই 180 আসে, তাই না? তো ক্যালকুলেটারে করো এটা। আমরা যদি লিখি 3 পাই ডিভাইডেড বাই 180, তাহলে আমাদের এখানে কি সেম ভ্যালুটা আসার কথা, 0.14112। তো তাহলে দেখা যাচ্ছে কি, যে সাইন থিটা এইটাকে আমরা চাইলে রেডিয়ানের ইকুয়াল আসলে লিখতে পারি। ওকে, তোমরা বাসায় যদি অন্য কোনো অ্যাঙ্গেলের জন্য চাও তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। ওকে, তো এটা যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি তাহলে মনে করো আমরা এখন আমাদের প্রুফটা শুরু করি। তো একটা ববকে আমরা যদি এভাবে ঝুলাই দিই তাহলে আমরা একটা সিম্পল পেন্ডুলাম পাবো। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন দুলতে দিব। তো দুলতে দিলে বিষয়টা কীরকম হবে, আমরা মনে করো এটাকে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে,
তো এটা কি করবে, এভাবে দোলা শুরু করবে। তো দোলনকালের যে কোনো একটা সময় যে কোনো একটা পজিশনের জন্য, মনে করো এই পজিশনের জন্য এর উপর কি কি ফোর্স ইফেক্টিভ আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কিভাবে জানতে পারবো? খেয়াল করো, সব সময় একটা বস্তুর উপরে যে ওয়েট, বাংলাতে যেটাকে আমরা ওজন বলি, সেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। এবং সেটা কিভাবে আমরা লিখতে পারি? এমজি। এটা কিভাবে লিখতে পারি? এমজি। তো তাহলে এখন এই এমজিটাকে চাইলে কিন্তু আমরা দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, যেটাকে তোমরা লম্ব উপাংশ বলো। ঠিক আছে, একটা ভেক্টর রাশি যদি এরকম থাকে সেটাকে আমরা পরস্পর লম্ব উপাংশে এটা কি করতে পারি? আমরা ডিভাইড করতে পারি। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি এস হয়, আমরা লিখি এটা এস কস থিটা, আর এটা লিখি এস সাইন থিটা, তাই না? এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি। তো ঠিক একইভাবে এমজিকে আমি যদি দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করি, একটা মনে করো কোন দিক বরাবর, আমাদের যে সুতাটার যে লাইনটা, সেই লাইন বরাবর একটা আমরা ডিভাইড করতে পারি, আবার আরেকটা ডিভাইড করতে পারি এদিকে। ঠিক আছে, এরা কিন্তু পরস্পরের সাথে কি হবে? 90 ডিগ্রি হবে। তো এখন এখানে খেয়াল করো, যে পজিশনের জন্য আমরা নিলাম সেই পজিশনে আমরা ধরলাম যে কৌণিক সরণ হচ্ছে থিটা। তো তাহলে এখানে এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা হবে। খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম। তো তাহলে এটা যদি থিটা হয়, এই কম্পোনেন্টটা হবে আমাদের এমজি কস থিটা, এবং এটা হবে আমাদের এমজি সাইন থিটা, রাইট? তো যখন একটা সুতার উপরে এই বলগুলা কাজ করে, খেয়াল করো সুতাটাও কিন্তু একটা টান দিয়ে ধরে রাখে, তাই না? এই যে একটা ববকে যখন তুমি ঝুলাই দিবা, এই ববটার ওয়েটের জন্য ববটা কিন্তু নিচের দিকে একটা ফোর্স ফিল করে, যেটা গ্র্যাভিটি। তো এখন এটা ববটা পড়ে যাচ্ছে না কেন? কারণ হচ্ছে সুতাটা উপরের দিকে একটা টান দিয়ে ধরে রাখছে, তাই না? যেটাকে আমরা টেনশন বলি, ইংলিশে বলি টেনশন, আর বাংলায় বলি এটাকে টান। তো এই ক্ষেত্রেও এখানেও তো একটা টান কাজ করতেছে। তো তাহলে এখানে যেটা হবে, এই যে এই টানটা এমজি কস থিটা, এটা যেহেতু একই লাইন বরাবর পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, এরা একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে। কি করে? এরা একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে। টি ইকুয়াল টু যেটা হবে এখানে এমজি কস থিটা হবে। ঠিক আছে, এরা একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে। তো অনলি অ্যাক্টিভ ফোর্স যেটা এখানে আছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। দেখো বিষয়টা বুঝো নাকি? এখানে তিনটা ফোর্স, এই ববটার উপরে তিনটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে উপরের দিকে টেনশন, একটা হচ্ছে এই টেনশন যে বরাবর কাজ করতেছে সেটার নিচে বরাবর এমজি কস থিটা, এবং আরেকটা হচ্ছে এমজি সাইন থিটা। তো এই এমজি কস থিটা আর টেনশন এরা কি করবে? একটা একটাকে ব্যালেন্স করে ফেলে। সো এটার কোনো ইফেক্ট থাকে না, শুধুমাত্র একটা ফোর্স যেটা আনব্যালেন্সড অবস্থায় রয়ে গেছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এটার জন্যই আসলে বেসিক্যালি এটা এদিকে নিচে নেমে আসে। তো তাহলে এখানে যে ফোর্সটা আসলে অ্যাক্টিভ সেটাকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা। এখন বইয়ের মধ্যে তোমাদের দেখবা অনেক সময় কি, এই যে এখানে একটা মাইনাস দেয়া থাকে। কেন এই মাইনাসটা দেওয়া থাকে? কারণ হচ্ছে ওই যে ডাইরেকশনের জন্য। যদি ডাইরেকশনটা আমরা এখানে কনসিডার না করি তাহলে শুধু এমজি সাইন থিটাই লেখা যায়। তো আমরা এখানে কি করব? ডাইরেকশনটাও যেহেতু আমাদের এখানে ইম্পর্ট্যান্ট, আমরা মাইনাসটা দিয়ে দিব। তো এফ এর বদলে আমরা কি লিখতে পারি? এম এ। আমরা অলরেডি এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি, এফ ইকুয়াল টু এম এ। তো এম এ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা। এখন বোথ সাইড থেকে যদি আমরা এম আর এম কেটে দিই তাহলে এ ইকুয়াল টু থাকে মাইনাস জি সাইন থিটা। এখন একটু আগেই আমরা দেখছিলাম যে সাইন থিটাকে থিটা রেডিয়ান লেখা যায়, সাইন থিটাকে থিটা রেডিয়ান কি করা যায়? লেখা যায়। তো তাহলে আমরা এ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস জি থিটা। এখন এই থিটাটাকে আবার আমরা রিপ্লেস করতে চাই। কিভাবে আমরা রিপ্লেস করব? আমরা গ্রেড 10 হায়ার ম্যাথে একটা ফর্মুলা পড়ে আসছিলাম, সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আরও কি মনে পড়ে? আমি একটু মেমোরি রিফ্রেশের জন্য দেখাই। আর্ক, যেটাকে ইংলিশে তো আসলে আর্ক বলা হয়, বাংলায় কি বলে ভুলে গেছি। একটা বৃত্তের যে অংশ, এটাকে বৃত্তচাপ বলে খুব সম্ভবত, তাই না? একটা বৃত্তচাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, সার্কেলটার বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, আর বৃত্তচাপটার যে লেংথ, এই যে এখান থেকে এখান পর্যন্ত যে লেংথটা সেটা যদি এস হয়, তাহলে এই তিনটার মধ্যে আমরা একটা রিলেশনশিপ লিখতে পারি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। তো এই যে এস ইকুয়াল টু আর থিটা এটা আমি লিখলাম। খেয়াল করো এখানে এসটা কি? এসটা হচ্ছে বৃত্তচাপ, আর এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা। তো এখানে যেই মিস্টেকটা আমি অনেক স্টুডেন্টকে করতে দেখি সেটা হচ্ছে এই থিটাটা ওরা ডিগ্রিতে বসায়। এই থিটাটা কিন্তু ডিগ্রিতে না, এটা কিন্তু রেডিয়ানে।
এই যে থিটাটা এটা কিন্তু রেডিয়ানে বসাইতে হবে। আমাদের এখানে থিটাটাও কি রেডিয়ানে, তাই না? যে কারণে আমাদের এখন ওইটা ইউজ করতে কোনো সমস্যা নেই। তো সেটা যদি আমরা এখন এখানে ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি? খেয়াল করো তো, আমরা এইটাকে যদি ওই যে সেন্টার ধরে নিই, এখানে যে একটা সার্কেলের সেন্টার আছে এটাকে যদি আমরা সেন্টার ধরে নিই এবং এইটাকে আমরা এখন যেহেতু সেন্টার আর এটাকে আমরা রেডিয়াস ধরতেছি, এটাকে রেডিয়াস ধরে চাইলে কিন্তু আমরা এখানে অনেক বড় একটা সার্কেল আসলে এখানে ড্র করতে পারবো, ঠিক কিনা? তাহলে দেখো সার্কেলের এই যে পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে আমার সেই বৃত্তচাপটা, বৃত্তচাপের দৈর্ঘ্য। এটা হচ্ছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য। আর এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে রেডিয়াস, যেটা কিনা আমরা এখানে কার্যকরী দৈর্ঘ্য এল দিয়ে রিপ্রেজেন্ট করি। আমাদের ক্ষেত্রে যে রেডিয়াস সেটা হচ্ছে এল, আমাদের ক্ষেত্রে রেডিয়াস যেটা সেটা হচ্ছে এল। কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আর এখানে যে বৃত্তচাপটা আছে সেটা হচ্ছে সাম্যাবস্থান থেকে বর্তমান পজিশনের যে ডিস্টেন্স সেটা, এবং সেটাকে আমরা বলি সরণ। সেটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? এক্স দিয়ে। তো তাহলে এখানে আমাদের জন্য যদি আমরা ইকুয়েশনটা অ্যাপ্লাই করি তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে এস এটাকে আমরা রিপ্লেস করব এক্স দিয়ে এবং আর এটাকে আমরা রিপ্লেস করব এল দিয়ে। তাহলে থিটার বদলে আমরা কিন্তু এখানে লিখতে পারি এক্স বাই এল। তো সেই জিনিসটা যদি আমরা এখন এখানে বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা কীরকম হবে? এ ইকুয়াল টু মাইনাস জি এক্স বাই এল। তো এটাকে চাইলে আবার আমরা এভাবে লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স। আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, তানজিনা লিখছো সাউন্ড ক্লিয়ার বাট ভিডিও পজ হয়ে আছে কেন বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে লিখতেছো এখন ক্লিয়ার, আবার ডিস্টার্ব করতেছে, আবার ক্লিয়ার। তো এসব সমস্যা আসলে থেকেই যাবে, এটার ব্যাপারে আসলে আমি কিছু করতে পারবো না। তো আমি যতটুকু আসলে তোমরা যদি এক্সপ্লেন করতে বলো আরেকবার তাহলে হয়তো বা আরেকবার বুঝাতে পারি। আচ্ছা, তানজিনা লিখছে স্যার রিপিট প্লিজ। ওকে, তো আমি আরেকবার না হয় একটু বুঝাই। তো শুরু থেকে যদি আসি তাহলে দেখা যাবে কি এই যে একটা সরল দোলক, এটাকে আমি একটা সার্টেন অ্যামপ্লিটিউড পজিশনে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তো এটা এখন এভাবে দুলতেছে। তো দুলতে দুলতে যে কোনো একটা পর্যায়ে যে কোনো একটা পজিশনের জন্য আমি এটাকে একটু স্টাডি করতেছি। তো এটার উপরে আমি খেয়াল করব যে কি কি ফোর্স আসলে অ্যাক্টিভ আছে। তোমরা যদি খেয়াল করো এটার উপরে যে ফোর্সগুলো অ্যাক্টিভ সেটা হচ্ছে এমজি কস থিটা। এই যে এমজি মানে ওয়েটটাকে আমরা দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করছি, ঠিক আছে? তো একটা হবে এমজি কস থিটা আর একটা হবে এমজি সাইন থিটা। তো এমজি কস থিটা যেটা সেটা আসলে এই যে একই লাইন বরাবর, কিসের সাথে একই লাইন বরাবর? টেনশনের সাথে। টেনশন মানে কি? টান, যেটাকে ইংলিশে আমরা টেনশন বলি, বাংলায় বলি রশির টান। তো রশিটা টেনে এই এমজি কস থিটাটাকে ব্যালেন্স করে ফেলে। সো তাইলে একমাত্র অ্যাক্টিভ বা আনব্যালেন্সড ফোর্স যেটা থেকে যায় সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার জন্যই বেসিক্যালি ববটা এই সাম্যাবস্থানের দিকে আসতে থাকে, ঠিক আছে? তো এখন আমাদের ফোর্স যেহেতু এমজি সাইন থিটা এবং যেহেতু এটা সরণের উল্টা দিকে, তো এই কারণে আমরা এটাকে মাইনাস দিয়ে এক্সপ্রেস করি। আমরা তো সরণ এটাকে এই দিকে পজিটিভ ধরছি না, তো বলটা যেহেতু এদিকে তো অবভিয়াসলি বলটা এখন মাইনাস হবে। তো এখন এফ ইকুয়াল টু আবার আমরা জানি এম এ। তো এম আর এমটা যদি কেটে ফেলি তাহলে এখান থেকে থাকে এ মাইনাস জি সাইন থিটা। তো সাইন থিটা ইকুয়াল টু আমরা থিটা রেডিয়ান লিখতে পারি, সেটা আমরা এই প্রুফটা শুরু করার আগেই তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে। তো এই থিটার বদলে আবার কি লিখতে পারি সেটা আমরা এস ইকুয়াল টু আর থিটা। এই ইকুয়েশন থেকে দেখা যায় থিটা এখানে এসটা হচ্ছে আমাদের জন্য এক্স আর আরটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল, ইফেক্টিভ লেংথ, ইংলিশে এটাকে ইফেক্টিভ লেংথ বলা হয়। তো তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই যে আরটা যদি নিচে চলে আসে তাহলে এস বাই আর, এস এর বদলে আমরা লিখবো এক্স, এল এর বদলে আমরা লিখবো এল। তো থিটাকে আমরা এক্স বাই এল দিয়ে রিপ্লেস করলাম, দেন এক্সটাকে এদিকে নামায় জিটাকে এল এর উপরে তুলে দিলাম। এটা চাইলে আমরা করতেই পারি জি বাই এল ইন্টু এক্স। এখন অলরেডি আমরা এক্সিলারেশনের যে ইকুয়েশনটা জানি সেই ইকুয়েশনটার সাথে যদি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি, বলো তো আমরা এক্সিলারেশনের কোন ইকুয়েশনটা জানি? এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। কম্পেয়ার করো তো এই ইকুয়েশনটা আর এটাকে তোমরা কম্পেয়ার করো। তো যদি কম্পেয়ার করো তাহলে কি দেখা যাবে? এই যে এ ঠিক আছে, ইকুয়াল মাইনাস মাইনাস ঠিক আছে, এক্স এক্স ঠিক আছে, কিন্তু মাঝখানে জি বাই এল যেটা সেটা এখানে ওমেগা স্কোয়ারের ইকুয়াল লেখা যায়, তাই না?
ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এখানে কি লেখা যায় তাইলে g/l, যদি আমরা এই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করি। তো তাইলে এখানে ওমেগা ইকুয়াল টু তাইলে কি লেখা যাবে, ওমেগা ইকুয়াল টু লেখা যাবে √g/l। তো এখন আমাদের কিসের রাশিমালা বের করতে হবে, দোলনকাল অথবা পর্যায়কাল, ঠিক আছে, সেটা ক্যাপিটাল টি দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এটা ইকুয়াল টু আমরা জানি 2π/ওমেগা। তো ওমেগা ইকুয়াল টু অলরেডি আমরা এখানে কিছু একটা পাইছি, তো সেটা যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে 2π ডিভাইডেড বাই √g/l এরকম হবে। দেন আমরা এটাকে যদি উল্টাই দিই তাহলে হবে 2π √l/g। এই যে ডিভিশন থেকে এটা যদি ইনটু করি তাহলে ফ্র্যাকশনটা উল্টা হয়ে যায়, আমরা জানি, তাই না? তো আমরা এখান থেকে লিখতে পারি t ইজ ইকুয়াল টু 2π √l/g। এটা হচ্ছে কি আমাদের দোলনকালের রাশিমালা, কিসের জন্য, সরল দোলকের জন্য। তো সরল দোলকের দোলনকাল বের করতে হইলে আমার বেসিক্যালি কি লাগবে, আমার লাগবে হচ্ছে এল মানে কার্যকরী দৈর্ঘ্য এবং জি এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে, অথবা অভিকর্ষজ ত্বরণ। এখন অনেকেই বলতে পারো স্যার জিটা তো কনস্ট্যান্ট, এটা আবার লাগতেছে কেন? আমরা জানি যে জি এর ভ্যালুটা আসলে সব জায়গায় কনস্ট্যান্ট না, যেহেতু আমাদের পৃথিবীটা একটা সুষম বৃত্ত না, ঠিক আছে, এটা পেটের দিক দিয়ে একটু মোটা, মানে একটু চ্যাপটা আর কি। যেমন মনে করো একটা গোল বৃত্তকে তুমি যদি উপর দিক আর নিচে দিকে চাপ দাও, এটা মাঝখানে একটু যেরকম ভর্তা হয়ে যাবে, ঠিক ওই রকম শেপ একটা। তো এই কারণে রেডিয়াসটা দেখা যায় কি আমাদের, এটা তোমরা অলরেডি গ্র্যাভিটি চ্যাপ্টারে হয়তো পড়ে আসছো, যে কারণে আমি এটা ডিটেলস এখন বলতেছি না। আচ্ছা ঠিক আছে, তা এখন একটু আমাকে বলো যে মানে যতটুকু আমরা পড়ছি অতটুকুতে কোনো ডাউট আছে কিনা। হ্যাঁ, তানজিনা লেখছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু g/l, কারেক্ট। কমলা লেবুর মতো, রাইট, নাইমা কারেক্ট বলছে। এটাকে আমরা ওই যে কমলা লেবুর সাথে কম্পেয়ার করতে পারি। ওকে, তো তাহলে এই ইকুয়েশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে, t ইকুয়াল টু 2π √l/g, কারণ এটা আমরা কখন ইউজ করব, এটা আমরা ইউজ করব যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস সলভ করব ইনশাআল্লাহ। ওকে, ওকে, তো যে ইকুয়েশনটা আমরা এখানে ডিরাইভ করলাম সেটা হচ্ছে t ইকুয়াল টু 2π √l/g। এটার উপর বেস করে আমরা কয়েকটা ল আসলে দিতে পারি, ল মানে সূত্র, এগুলাকে বলা হয় সরল দোলকের সূত্র। সরল দোলকের সূত্র, সরল দোলকের সূত্র। প্রথমটা যেটা, চারটা সূত্র আছে, প্রথমটাকে বলা হয় সমকালের সূত্র। সমকালের সূত্র, এই সূত্রগুলো তোমাদের বইতে লেখা আছে, আমি সূত্রটা পুরোটার স্টেটমেন্টটা লিখবো না, আমি খালি এক্সপ্লেইন করব। তো সমকালের সূত্র, এটাকে ইংলিশে বলা হয় ল অফ আইসোক্রোনিজম, ল অফ আইসোক্রোনিজম। ওকে, তো এটা এটা এই সূত্রটাতে কি বলে, এই সূত্রটাতে বলে যদি আমাদের যে কৌণিক সরণ, কৌণিক বিস্তার যেটা, সেটা যদি 4 ডিগ্রি থেকে বেশি না হয়, যদি কৌণিক বিস্তার মানে এই যে আমরা পেন্ডুলামটা শুরুতে এইভাবে থাকে, এটাকে একটু এভাবে বাঁকা করে ছেড়ে দিত, তারপর এটা দুলতে থাকে, তো এই যে সাম্যাবস্থান থেকে যে কোণে আমরা এটাকে সরণ দিচ্ছি, ম্যাক্সিমাম যে সরণ দিব সেটাই তো হচ্ছে বিস্তার, তাই না? তো কৌণিক বিস্তারটা যদি 4 ডিগ্রিকে ক্রস না করে তাহলে আমরা বলতে পারবো যে মানে কি এই যে টাইম পিরিয়ড, মানে একটা দোলনের জন্য যে সময় লাগবে সেটা আসলে ফিক্স থাকবে, সেটা ফিক্স থাকবে। ওকে, তো সেকেন্ড যে ল সেটাকে বলা হয় ল অফ লেংথ বা দৈর্ঘ্যের সূত্র। এটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। তো দৈর্ঘ্যের সূত্রটা বেসিক্যালি আমরা এখান থেকে আসলে লিখতে পারি। খেয়াল করো তো এখানে টি এর সাথে এল এর সম্পর্কটা কিরকম, টি এর সাথে এল এর সম্পর্কটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু √l। আমরা যদি এল এর সাথে সম্পর্ক বের করতে চাই তাহলে আসলে বাকি সব কিছুকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তাই না? তো জিটা কনস্ট্যান্ট, এখানে ব্র্যাকেট আসলে লিখে দিতে হয় যে যখন জিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি জিটা ধ্রুবক, এটা চেঞ্জ হচ্ছে না ধরে নিয়ে আমরা যদি এল এর সাথে পর্যায়কালের সম্পর্কটা দেখি তাহলে দেখা যাবে কি পর্যায়কাল কার্যকরী দৈর্ঘ্যের
স্কোয়ার রুট, এটা স্কোয়ার রুটকে বাংলায় কি বলে আসলে বহুত বাংলাগুলা এমনভাবে ভুলে গেছি নিজের কাছে মাঝে মাঝে লজ্জা লাগে, অথচ বাংলা মিডিয়ামে আমি পড়ে আসছি। হ্যাঁ, তো এই রুট ওভারকে কি জানি বলে, স্কোয়ার রুট, বর্গমূল, মনে পড়ছে, ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ওকে, পর্যায়কালটা কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তো এইখান থেকে কিছু জিনিস আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে যদি আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা 4 গুণ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পর্যায়কালটা ডাবল হয়ে যাবে। কেন পর্যায়কালটা ডাবল হবে? বিকজ 4কে যদি আমি রুট ওভার করি তাইলে কিন্তু 2 আসে। এই জিনিসটা এভাবে বোঝাটা ইম্পর্টেন্ট। তো কার্যকরী দৈর্ঘ্য যদি 9 টাইমস হয়ে যায়, 9 গুণ হয়ে যায়, তাহলে 9-এর রুট ওভার কি করলে 3 আসে, তার মানে আমার পর্যায়কালটা হয়ে যাবে 3 গুণ, আগে যত ছিল তার থেকে 3 গুণ হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের এটা যদি মনে করো কার্যকরী দৈর্ঘ্য 16 টাইমস হয়ে যায়, 16 গুণ হয়ে যায়, তাহলে 16কে রুট ওভার করলে আমরা পাই 4, তাহলে আমাদের পর্যায়কাল হয়ে যাবে 4 গুণ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ত্বরণের সূত্র। ত্বরণ বলতে এখানে কোন ত্বরণ বুঝাচ্ছি আমরা? ওই যে সূত্রের মধ্যেই আছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের সাথে এটার রিলেশনটা কিরকম সেটা এখান থেকে দেখলেই আসলে বোঝা যায়। আমরা এখান থেকে লিখে দিতে পারি যে টি উইল বি প্রপোর্শনাল টু রুট ওভার 1/g। তো 1/, যখন থাকে তখন সেটাকে আমরা অ্যাকচুয়ালি সমানুপাতিক বলি না, এটাকে ব্যস্তানুপাতিক বলি। ইংলিশে বলা হয় এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে এটা প্রপোর্শনাল বা সমানুপাতিক, এখানে এটা যেহেতু 1/, সেজন্য এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক অথবা ইনভার্সলি প্রপোর্শনাল। তো ইনভার্সলি প্রপোর্শনাল টু হোয়াট? কিসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। তবে এই ক্ষেত্রে আবার বলে দিতে হবে যে যখন এল কনস্ট্যান্ট, এল মানে কার্যকরী দৈর্ঘ্যটা যখন ধ্রুবক, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এরপরে বলছিলাম তোমাদেরকে 4টা সূত্র। 4 নাম্বার সূত্রটা আমি জানি না তোমরা নিচে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, নিচে আরেকটু লিখলে দেখা যাবে। ওকে, তো এখানে সেটা হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্র, ঠিক আছে। তো ভরের সূত্র যেটা, সেটা হচ্ছে ল অফ মাস। তো এইখানে তোমরা হয়তো ভাবতে পারো এখানে তো মাস নাই, তো মাসের সাথে রিলেশনশিপটা কি? এটাই হচ্ছে কথা, মাসের সাথে টাইম পিরিয়ডের কোনো রিলেশনশিপ নাই। তো এখানে কিসের মাসের কথা বলতেছি বা কিসের ভরের কথা বলতেছি? আমরা ববের যে ভর সেটার কথা বলতেছি। এই ইকুয়েশনটাতে ববের ভর যে আমরা এম ধরছিলাম সেটা কিন্তু অনুপস্থিত। এটা দ্বারা কি বলা যায়? এমটা যতই ভ্যালু করো না কেন, এটাকে ডাবল ট্রিপল যাই করো না কেন, সেটার কোনো ইফেক্ট এই ইকুয়েশনের উপর পড়বে না, বিকজ এই ইকুয়েশনটাতে এম নাই। তো এই কারণে আমাদের যে দোলনকাল সেটা ভরের উপরে নির্ভরশীল নয়। ঠিক আছে, ববের যে ভর সেটার উপরে দোলনকাল বা পর্যায়কাল এটা নির্ভরশীল নয়। এটাই হচ্ছে ভরের সূত্র। ঠিক আছে, ভর তুমি যে ভরেরই বস্তু নাও না কেন, পর্যায়কাল সবসময় সেমই থাকবে যদি বাকি জিনিসগুলো কনস্ট্যান্ট থাকে। যদি এল আর জি কনস্ট্যান্ট থাকে, যদি কার্যকরী দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণ এটা যদি ধ্রুবক থাকে, তুমি যেই ভরের বস্তুই নাও না কেন তোমার পর্যায়কালটা সবসময় সেমই থাকবে। ওকে, কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জানাও। অনেকেই লিখছো বর্গমূল, রাইট, এই জিনিসটা আমার একটু মনে পড়তেছিল না। ওকে, তো সরল দোলকের সূত্রগুলো আমরা পড়ে ফেলছি, এখন সরল দোলকের ব্যবহার শিখব। কারো কোনো প্রশ্ন থাকলে একটু জলদি প্রশ্ন করো। এখন আমরা দেখব সরল দোলকের ব্যবহার। ওকে, ফার্স্ট অফ অল আমরা সরল দোলকটা ব্যবহার করতে পারি
আমরা অলরেডি জানলাম যে জি এর ভ্যালুটা সব জায়গায় ধ্রুবক নয়, যদিও আমরা এটাকে 9.8 হিসেবে অনেক জায়গায় ইউজ করি, কিন্তু এটা সব জায়গায় 9.8 না, তাই না? তো এই জন্য আমরা জি এর ভ্যালুটা বের করতে, জি নির্ণয়, এইটা করতে সরল দোলক ব্যবহার করতে পারি। কিভাবে? আমরা গ্রাউন্ডের উপরে যখন থাকি তখন মনে করো 2π√L/g এই ইকুয়েশন দিয়ে আমরা কি করতে পারি, পর্যায়কাল নির্ণয় করতে পারি। এখন খেয়াল করে দেখো, যদি আমরা কোনো পাহাড়ের উপরে উঠে যাই, কোথায় উঠে গেলাম, আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। এখন পাহাড়ের উপরে উঠলে আমরা জানি জি এর ভ্যালুটা কিন্তু সেম থাকে না, জি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তো পাহাড়ের উপরে আমরা ধরে নিলাম যে জি এর ভ্যালুটা কত, এখানে ওঠার পরে জি এর ভ্যালু হয়ে গেছে GH, ধরে নিলাম একটা সার্টেন হাইটে যেহেতু উঠছি আমরা ধরে নিলাম জি এর ভ্যালু হয়ে গেছে GH। জি এর ভ্যালুটা যদি চেঞ্জ হয় ডেফিনেটলি টাইম পিরিয়ডও চেঞ্জ হয়ে যাবে, কারণ টাইম পিরিয়ডের ইকুয়েশনের ভিতরে জি আছে। তাহলে আমরা ধরে নিই যে ওখানে টাইম পিরিয়ড হয়ে গেছে TH, 2π√L/g। তো এটাকে যদি আমরা এখন মনে করো ইকুয়েশন 1 ধরি আর এটাকে যদি ইকুয়েশন 2 ধরি, তো ইকুয়েশন 2 ডিভাইডেড বাই 1 এটা যদি করি তাহলে আমাদের কি আসে, বা এই দুইটার রেশিও যদি আমরা নিই তাহলে TH ডিভাইডেড বাই T ইকুয়াল টু আসবে, এখানে H লিখতে ভুলে গেছি না, বিকজ পাহাড়ের উপরে যেহেতু, তাইলে GH। তো 2π√L/gh, 2π√L/g। তো এখানে দেখা যাচ্ছে 2π কাটাকাটি যায়, Lও কাটাকাটি যায়, থাকে শুধু কি, থাকে শুধু 1/gh√1/g। তো এটাকে যদি আবার আমরা ফার্দার সিম্পলিফাই করি, একটা বড় √ওভার দিয়ে দিই, তাহলে 1/gh ইন্টু ডিভিশন থেকে যখন ইন্টু করব নিচের ফ্র্যাকশনটা উল্টা হয়ে যাবে, তাহলে g/1। তো তাইলে এটা মাল্টিপ্লাই করলে আসে g/gh। তাহলে এখান থেকে আমরা আমাদের ফাইনাল লাইনটা লিখতে পারি, সেটা হচ্ছে TH ডিভাইডেড বাই T ইকুয়াল টু √g/gh। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন। এখান থেকে আরামসে আমরা কি করতে পারবো, এই GH এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। আমাদের শুধু জানতে হবে কি, যে আমাদের গ্রাউন্ডের উপরে জি এর ভ্যালু কত, এবং সরল দোলকের দোলনকাল কত, এবং পাহাড়ের উপরে দোলনকাল কত। এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, যে কোনো পাহাড়ের উপরে GH মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালুটা কত সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এই ক্যালকুলেশনে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে উই ক্যান প্রসিড। হ্যাঁ, ওকে, সরল দোলকের পরবর্তী যে ব্যবহারটা আমরা দেখব সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয়। তো এই মাত্রই আমরা দেখলাম যে একটা পাহাড়ের উপরে, সেই পাহাড়টার উচ্চতা যদি হয়ে থাকে h, ঠিক আছে, এবং আমরা জানি এটা আর্থ। তো আর্থেরও সেন্টার থেকে আর্থের যে গ্রাউন্ড সেটার পর্যন্ত একটা ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে রেডিয়াস r, তাই না? তো তাহলে আমাদের এখানে টার্গেটটা কি, আমাদের টার্গেটটা মনে রাখো যে আমরা h বের করব। সেটা কিভাবে বের করতে পারি, আমরা জানি g ইজ ইকুয়াল টু gm/r²। যখন এটা আমরা গ্রাউন্ডের উপরে আছি, এটা গ্রাউন্ডের উপরের জন্য, একটা অবজেক্ট যদি গ্রাউন্ডের উপরে থাকে তাহলে এটার উপর যে অভিকর্ষজ ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে gm/r², কারণ সেটা সেন্টার থেকে r ডিস্টেন্সে আছে। এখন মনে করো একটা পাহাড়ের উপর উঠে গেল, তখন g এর ভ্যালু চেঞ্জ হয়ে gh হয়ে যাবে। এখন g আর m এই দুইটা তো সেমই থাকবে, g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর এটা হচ্ছে কি মাস মানে ভর, কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু এখন আর সেম নাই। সেন্টার থেকে তুমি যদি এখন বস্তুটাকে এখানে নিয়ে আসো তাইলে এখন ডিস্টেন্সটা কতটুকু, r+h। তাহলে এখানে আমাদের হয়ে যাবে r+h², ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে যদি বের করি g/gh এই রেশিওটা যদি নিই তাহলে এখানে কি হবে দেখি বলো তো।
এটা হবে gm বাই আর স্কোয়ার, আর এখানে হবে gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এখন এখানে gm বাই আর স্কোয়ার ইন্টু জিএমটা এখানে নিচে চলে আসবে, আর আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা উপরে চলে যাবে, কারণ ডিভিশন থেকে ইন্টু করলে নিচের ফ্র্যাকশনটা উল্টো হয়ে যায়। জিএম জিএম কাটাকাটি, তাহলে এখানে কি বাকি থাকে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে আমি চাইলে এটাকে এভাবে হোল স্কোয়ার করে লিখতে পারি। এইটা আমরা কি পাইলাম, জি বাই জিএইচ এর ভ্যালু পাইলাম। ঠিক আছে, এখন জি বাই জিএইচ এর ভ্যালুটা আমার কেন দরকার, কারণ খেয়াল করো একটু আগেই আসলে আমরা দেখছিলাম, তোমাদের ভিডিও কি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা যাই হোক, এখানে আমার মনে হয় নাম্বারটা ঠিক দেখাচ্ছে না। তোমরা সবাই এই যে লাইভে যতজন আছে সেই নাম্বারটা নিয়ে ডিসকাস করতেছো, আমার মনে হচ্ছে নাম্বারটা একটু সমস্যা আছে, কারণ অনেকেই কমেন্ট করতেছো। তো যারা কমেন্ট করতেছো তারাও যদি অন্তত দেখো, তাহলে আসলে দেখা যায় কি এখানে নাম্বারটা অনেক বেশি থাকার কথা। ওকে, তো এই ভ্যালুটা কেন বের করলাম, কারণ একটু আগে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করছিলাম, তোমাদের যদি মনে থাকে, এই যে টিএইচ বাই টি ইকুয়াল টু রুট ওভার জি বাই জিএইচ, এই ইকুয়েশনটা আমরা ডেভেলপ করছি। তো এখন আমরা এইটার বদলে জি বাই জিএইচ এটার বদলে আমরা এখন এই জিনিসটা বসাই দিব, টিএইচ বাই টি ইকুয়াল টু রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি চলে যাবে, বর্গ আর বর্গমূল কাটাকাটি চলে যাবে, তাহলে টিএইচ বাই টি উইল বি ইকুয়াল টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এখান থেকে এইচ এর ভ্যালুটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি, ঠিক না? আমরা টিএইচ টি আর রেডিয়াস অফ আর্থ এটা যদি জানি, তাহলে এইচ যেটাকে আমরা পাহাড়ের উচ্চতা বলতেছি সেটা কিন্তু ইজিলি এখান থেকে বের হয়ে যায়। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলো, কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? জান্নাতুল নাইম লেখছে অল ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, আচ্ছা তোমরা মেবি লেখছো যে ক্লিয়ার দেখা যাচ্ছে। ও আচ্ছা, এই 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 টপিকটা ক্লিয়ার কিনা সেটা বলো, যে আমরা সরল দোলকের যে ব্যবহারটা শিখলাম যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে, সেই ব্যবহারে কারো কোনো সন্দেহ আছে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এখানে বুঝছি বুঝছি, ওকে ফাইন। জানাতুল নামে জিজ্ঞাসা, স্যার আপনার কয়টা ক্লাস আছে? আমার আর মাত্র একটা ক্লাসই লাগবে। ঠিক আছে, কালকে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার ক্লাসগুলো শেষ হয়ে যাবে। ওকে, তো শেষ করার আগে তোমাদেরকে আরেকটা জাস্ট ছোট টপিক একটু বলবো, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড দোলক, সেকেন্ড পেন্ডুলাম। এই জিনিসটা জাস্ট বলে আজকের ক্লাসটা শেষ করব, আর বাকি যে টপিকগুলো আছে সেগুলো কালকে আমরা ডিসকাস করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেকেন্ড দোলক, তো আমরা সরল দোলক তো বুঝলাম, তো সেকেন্ড দোলক কখন বলবো? যখন একটা সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড হবে। দোলনকাল 2 সেকেন্ড হবে। যখন একটা সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড হবে, তখন আমরা এটাকে বলতে পারবো এই সরল দোলকটা একটা সেকেন্ড দোলক। তো এটাকে যদি আমরা একটু ফিগারের সাহায্যে বুঝতে চেষ্টা করি, এটাকে যদি আমরা একটা ফিগারের সাহায্যে বুঝতে চেষ্টা করি, তাহলে বিষয়টা কিরকম হবে? খেয়াল করো, এখান থেকে যদি আমাদের যাত্রা শুরু হয়, এটা এখানে আসবে, দেন এখানে আসবে, এতটুকু আসতে অর্ধ দোলন কমপ্লিট হবে। দেন এখান থেকে আবার যখন এই আগের জায়গায় ব্যাক আসবে, তখন আমরা বলবো যে একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে, তাই না? একটা অসিলেশন কমপ্লিট হয়েছে। তো একটা অসিলেশনের জন্য যে সময়টা লাগবে সেটা কত হইতে হবে? 2 সেকেন্ড। এখান থেকে একটু চিন্তা করো যে একটা অবজেক্ট এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসলো, 2 সেকেন্ড সময় লাগলো। তো আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তাহলে শুধু এখান থেকে এখানে আসতে কত সেকেন্ড সময় লাগছে হবে? তোমরা কি এটা বলতে পারবা?
আচ্ছা, কালকের পর থেকে মিস করব। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। আসলে যদি রিজিকে লেখা থাকে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর মিস করার সুযোগ আসলে আমার মনে হয় খুবই কম, বিকজ সবসময় আমরা ফিল ইন দ্য গ্যাপস করি। ফিল ইন দ্য গ্যাপস মানে কেউ যখন চলে যায়, একটা মানে গ্যাপ যখন ক্রিয়েট হয়, সেখানে আবার আরেকজন এসেই যায়। তো মিস করবো না ইনশাআল্লাহ, আশা করি কেউ না কেউ তো থাকবেই তোমাদের সাথে। ওকে, তো তাহলে এখানে যেটা, হ্যাঁ রাহাত কারেক্ট আনসার দিছে, 1 সেকেন্ড, ভেরি গুড। এখান থেকে এখানে এসে আবার যদি ওখানে যায় 2 সেকেন্ড যদি সময় লাগে, তাহলে এটার অর্ধেক যে দোলন, অর্ধ দোলন করতে 1 সেকেন্ড সময় লাগবে। তো এই অর্ধ দোলনকে আমরা আসলে বলি কি, এখান থেকে শুধুমাত্র এখান থেকে এখানে আসলে এটাকে আমরা বলি অর্ধ দোলন, ইংলিশে বলা হয় হাফ অসিলেশন। এই অর্ধ দোলনের জন্য কত সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। তো এইটাকে বলা হয় একটা বিট। এটাকে কি বলা হয়? একটা বিট। তো এইটার কাজটা কি? তোমরা অনেক সময় পেন্ডুলাম ক্লক দেখে থাকছো হবে। পেন্ডুলাম ক্লক কোনগুলোকে বলি? যে ক্লকগুলোর নিচেও যে পেন্ডুলাম থাকে, ওখানে দেখা যায় কি একটা জিনিস দুলতেই থাকে দুলতেই থাকে দুলতেই থাকে। তো ওইটার সাথে আসলে রিলেশনটা যেটা, এই দোলকটা যখন একবার এখান থেকে এখানে আসে, ঘড়ির কাঁটার সেকেন্ডেরটা একটা টিক দেয়, দেন আবার যখন এখান থেকে ওখানে যায় তখন আর একটা টিক দেয়। তো একটা টিক, দুইটা টিক, 2 সেকেন্ড। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো এই একটা অর্ধ দোলনকে যদি আমি একটা বিট বলি, তো সেটার জন্য 1 সেকেন্ড লাগে। তাহলে খেয়াল করো, একটা সেকেন্ডে কতটা বিট হয়? একটা বিট হয়। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি 1 ঘন্টায় কতগুলো বিট হবে, বা 1 মিনিটে কতগুলো বিট হবে, আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড থাকে। তো তাইলে 60টা বিট কমপ্লিট হওয়ার কথা, তাই না? 60টা বিট কমপ্লিট হওয়ার কথা। আবার যদি বলে 1 ঘন্টায় কতগুলো হবে, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তো তাহলে যতগুলা সেকেন্ড ততগুলা বিট কমপ্লিট হয়। একটা সেকেন্ডে একটা বিট, দুইটা সেকেন্ডে দুইটা বিট, তিনটা সেকেন্ডে তিনটা বিট। তাহলে যত সেকেন্ড হবে ঠিক ততগুলা বিট আমার কমপ্লিট হইতে হবে, তাই না? সো তাহলে 3600 সেকেন্ডে তোমার কতগুলো বিট হবে? 3600 বিট হবে, রাইট? যদি কোনো ঘড়িতে দেখা যায় যে 3600 সেকেন্ডে 3600 বিট কমপ্লিট হচ্ছে না, তার মানে সেই ঘড়িটার সমস্যা আছে, সেই ঘড়িটা নষ্ট। হয় সেই ঘড়িটা একটু ফাস্ট চলতেছে, অথবা সেই ঘড়িটা একটু স্লো চলতেছে। তো ইনশাল্লাহ এটার ব্যাপারে ডিটেলস আমরা পরের ক্লাসে শুরুতে এই জিনিসটা স্টাডি করব, যে সরল দোলক 3 নাম্বার যে ইউজটা আমরা দেখব সরল দোলকে, সেটা হচ্ছে সরল দোলকের সাহায্যে সময় নির্ণয়। তো সেই সময় নির্ণয়ের জন্য এই সেকেন্ড দোলকের যে কনসেপ্টটা, সেটা আসলে ইম্পর্টেন্ট। তো তোমরা এই জিনিসটা ক্লাস শুরুর আগে, আগামীকাল ক্লাস শুরুর আগে এটা একটু ভালো মতো রিভিশন দিয়ে নিবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা যাই হোক, তো সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তো একটু বলো যে মানে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, যে টপিকটা ডিসকাস করলাম এটাতে কোনো প্রশ্ন থাকলে এখন একটু আমাকে বলো। তানজিনা লেখছো 3600 বিট ইজ ইকুয়াল টু 1 আওয়ার, রাইট। এখানে বিটের যে স্পেলিংটা সেটা আসলে ইংলিশে এরকম, BEAT, বিট। ঠিক আছে, আচ্ছা কারো কোনো প্রশ্ন নাই? আলহামদুলিল্লাহ, যাক ভালো। তো প্লিজ এটা একটু রিভিশন দিয়ে নিবা, ওকে, নেক্সট ক্লাসের আগে, সো দ্যাট আমরা ওই জিনিসটা একটু স্টাডি করতে পারি। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।